ভিসা বুলেটিন এমপ্লয়মেন্ট বেসড অনেক ত্বরান্বিত হচ্ছে, অনেক ক্ষেত্রে অনেক বেশি ত্বরান্বিত হচ্ছে। সো এমপ্লয়মেন্ট বেস ক্যাটাগরি আপনারা জানেন, আমরা যে এগুলো খুব বেশি করি EB2 আর IW, আপনি কথা বলা শুরু করেছেন, ন্যাশনাল ইন্টারেস্ট ওয়েভার, যদি আপনার ব্যাচেলার্স ডিগ্রি থাকে কোনো যে সায়েন্স সাবজেক্টের মধ্যে অথবা যেগুলো ইম্পর্টেন্ট সাবজেক্টে, এবং যে 5 ইয়ার্স প্রোগ্রেসিভ এক্সপিরিয়েন্স থাকে, অথবা মাস্টার্স ডিগ্রি থাকে যে কোনো দেশের হোক না কেন, আর যদি এক্সপিরিয়েন্স থাকে আমরা এটাতে করতে পারি। তবে আপনারা সবাই কিন্তু এইভাবে কোয়ালিফাই হবেন না। মোশন টু রিওপেন বিভিন্ন কারণে হতে পারে। আপনি কোর্টের ব্যাপারে একটা হচ্ছে EOIR, এক্সিকিউটিভ অফিসার ইমিগ্রেশন রিভিউ। EOIR হচ্ছে কোর্টের ব্যাপারটা। বর্তমান প্রশাসনের ক্ষেত্রে যদি ভালো গ্রাউন্ডস না থাকে তারা দিচ্ছে না। এই ক্ষেত্রে হয়তো ইমিগ্রেশন যদি আপনি দুর্বল কেস মনে করেন, তাহলে মোশন টু ডিপোর্টেশন প্রাপ্ত তাদের কেস মোশন টু রিওপেন করা উচিত না। কারণ হচ্ছে ইমিগ্রেশন হয়তো ভুলে গেছে আপনি কোথায় আছেন, কিন্তু আপনি তো মোশন টু রিওপেন করে জানান দিচ্ছেন যে সব তথ্য দিতে হবে, আপনি এখানে আছেন। তারা হয়তো আইসকে যদি ইনফর্ম করে আইস আপনাকে পিক আপ করতে পারে। মোশন টু রিকনসিডার হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ। যদি আপনার কোনো কারণে যদি কোনো পিটিশন ডিনাই হয়ে যায়, আপনি মোশন রিকনসিডার করতে পারেন, সেম ডকুমেন্ট দিয়ে বা পরবর্তীতে নতুন কোন ডকুমেন্ট অ্যাড করে আপনি রিকনসিডার করতে পারেন। আজকে আমরা ইমিগ্রেশন নিয়ে কথা বলবো যে একটু কোনো ইমিগ্রেশনের দেখলাম এই মার্চ মাসের ভিসা বুলেটিনে বিশেষ করে যেটা আমরা দেখেছি যে এমপ্লয়মেন্ট বেসড যে সমস্ত ক্যাটাগরিগুলো আছে সেগুলো অনেক এগিয়েছে। তার সাথে সাথে যদি কিছু আপডেট আপনার কাছে থাকে সেটি আপনি দেবেন, তা না হলে আমরা মোশন টু রিওপেন এটা নিয়ে কথা বলতে চাই, যেটা আসলে কি এবং এটি মোশন টু রিকনসিডার থেকে কিভাবে আলাদা। অ্যাটর্নি মঈন চৌধুরী। ধন্যবাদ রানা ভাই, খুব সুন্দর উপস্থাপনা করার জন্য। আমি শুরু করার আগে দুই একটা যে সমসাময়িক ঘটনা দিয়ে শুরু করতে চাচ্ছি। ইদানিং আপনারা সবাই সারা বিশ্ব দেখেছে যে আমেরিকাতে স্নোস্টর্ম হয়েছে, এবং অনেকেই প্রশ্ন করেন যারা অ্যাক্সিডেন্ট করেছে স্নো অথবা আইসের মধ্যে স্লিপ অ্যান্ড ফল করেছে, তাদের অনেকের কাগজপত্র নয়, তারা ভয়ের সঙ্গে তারা কেস করতে পারবে কিনা। হ্যাঁ, আপনারা আমেরিকার যে কোনো স্টেটে থাকেন না কেন, যদি আপনারা কোনো ধরনের আইসের মধ্যে স্লিপ অ্যান্ড ফল করে থাকেন, আপনার অধিকার আছে বিনামূল্যে অ্যাটর্নি নেওয়ার, এবং আমরা বিনামূল্যে পরামর্শ দিয়ে থাকি। এবং এক্ষেত্রে বিভিন্ন স্টেটে আমাদের অভিজ্ঞ অ্যাটর্নিরা, লাইসেন্স অ্যাটর্নিরা আপনাদের সেবায় নিয়োজিত আছে। সো এই ক্ষেত্রে আপনাদের কাগজপত্র থাকুক না থাকুক ব্যাপার না, আপনার অধিকার আছে ক্ষতিপূরণ আদায়ের জন্য মামলা করার। এই বিষয়ে আপনি জানা থাকা ভালো। নাম্বার 2, অনেকগুলো প্রশ্ন পাচ্ছি, কল পাচ্ছি ডুয়াল ন্যাশনালিটি সারেন্ডার করার জন্য। প্রতিনিয়ত খুব ভয়ে মানুষজন আতঙ্কিত যে ভাই আমি যে বাংলাদেশ নাগরিকত্ব ছিল, এখন একটা ল নাকি হয়েছে যে এপ্রিল মাসের ভিতরে এটা সারেন্ডার করতেই হবে, নাহলে আমাদের ধরে আমেরিকাতে পাঠিয়ে দেওয়া হবে। এটা সম্পূর্ণ মিথ্যা তথ্য। আমি অ্যাজ অ্যান অ্যাটর্নি এট ল হিসাবে আমেরিকার সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট অফ দ্য ইউনাইটেড স্টেটসের একজন অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাটর্নি হিসেবে বলতেছে আপনাদেরকে, এখন পর্যন্ত এরকম কোনো আইন হয় না বা এক্সিকিউটিভ অর্ডার হয় নাই। তবে 2005 সালের শেষের দিকে একটা এক্সক্লুসিভ সিটিজেনশিপ অ্যাক্ট হওয়ার কথা ছিল, এটা স্টিল পেন্ডিং, এটা কোনো ভোটাভুটি হয় না, এখনো আইনে পরিণত হয় নাই। তো আপনারা এই ক্ষেত্রে প্যানিক না হয়ে সতর্ক থাকবেন, কারো ভুল তথ্যে আপনারা কোনো সিদ্ধান্ত নেবেন না। যদি আইন হয় আমরাই আপনাকে বলবো, আমরা লাইভে এসে বলবো, TVN24 এর মাধ্যমে আপনারা জানতে পারবেন। তো যেই প্রশ্নগুলো আপনার ছিল ওই প্রশ্নতে আসি এখন। ভিসা বুলেটিন এমপ্লয়মেন্ট বেসড অনেক ত্বরান্বিত হচ্ছে, অনেক ক্ষেত্রে অনেক বেশি ত্বরান্বিত হচ্ছে। সো এমপ্লয়মেন্ট বেস ক্যাটাগরি আপনারা জানেন, আমরা যে এগুলো খুব বেশি করি EB2 আর IW, আপনি কথা বলা শুরু করেছেন, ন্যাশনাল ইন্টারেস্ট ওয়েভার, যদি আপনার ব্যাচেলার্স ডিগ্রি থাকে কোনো যে সায়েন্স সাবজেক্টের মধ্যে, অথবা যেগুলো ইম্পর্টেন্ট সাবজেক্টে, এবং যে 5 ইয়ার্স প্রোগ্রেসিভ এক্সপিরিয়েন্স থাকে, অথবা মাস্টার্স ডিগ্রি থাকে যে কোনো দেশের হোক না কেন, আর যদি এক্সপিরিয়েন্স থাকে আমরা এটাতে করতে পারি। তবে আপনারা সবাই কিন্তু এইভাবে কোয়ালিফাই হবেন না। আপনারা ঢালাওভাবে যদি বলে যে সবাই কোয়ালিফাই হবে, নো, আপনি আগে রিভিউ করতে হবে। এক্ষেত্রে আমরা রেজিউমি যদি আপনারা পাঠান, আমাদের হয়তো এখানে তথ্য দেবো না, যেহেতু এটা ইম্পর্টেন্ট, এটা হচ্ছে আমরা তথ্যমূলক কথা বলছি, আমরা কোনো অ্যাডভার্টাইজমেন্ট করছি না এখানে। তো আপনারা যার সাথে কাজ করেন না কেন, আমরা রেজিউমি পাঠানোর পরে একজন অ্যাটর্নি রিভিউ করার পরেই বুঝতে পারবো আসলে আপনি কোয়ালিফাই করেন কিনা। কোয়ালিফাই না করলে আমরা ফাইল করা উচিত হবে না। অনেকে র্যান্ডমলি সবারটাই করতেছে, দেখালে কোনোটাই হচ্ছে না। সো এক্ষেত্রে আমরা স্পেশালি এগুলো যে করে থাকি, আগে রেজিউমি রিভিউ করি, দেন আমরা জানাই যে আপনারটা হবে কিনা, দেন ইউ ক্যান ওয়ার্ক টুগেদার।
অনেকে দেখা যায় নামি দামি কোম্পানিতে ফাইল করে, তারা একই জিনিস বারবার ফাইল করে, রিপিট করে, যে সব ফাইল করে দিল আবার সব রিটার্ন চলে আসতেছে। তো এগুলো আপনারা পার্সোনাল কেয়ার কোন অ্যাটর্নি আপনাকে কতটুকু দেয় এটার উপর ডিপেন্ড করে আপনার সাকসেস রেট কতটুকু, তারপরে প্রশ্ন করে। তা আমি যে প্রশ্নটা আপনাকে করেছিলাম যে মোশন টু রিওপেন আসলে কি এবং এটা মোশন টু রিকনসিডার থেকে কিভাবে আলাদা? ধন্যবাদ। মোশন টু রিওপেন বিভিন্ন কারণে হতে পারে। আপনি কোর্টের ব্যাপারে একটা হচ্ছে ইউআইআর, এক্সিকিউটিভ অফিসার ইমিগ্রেশন রিভিউ। ইউআইআর হচ্ছে কোর্টের ব্যাপারটা। আর ইউআইআর ছাড়াও আপনি যদি অ্যাডজাস্টমেন্ট ফাইল করলেন, আপনার যেমন হাজব্যান্ড ওয়াইফ অথবা ছেলে মেয়ে তার বাবার জন্য ফাইল করলো, কোন কারণে এটা ডিনাই হয়ে গেল, তখন মোশন টু রিওপেন করতে পারেন। এটা অ্যাডমিনিস্ট্রেটিভ হতে পারে, অ্যাডমিনিস্ট্রেটিভ মোশন। আরেকটা হচ্ছে কোর্টের মাধ্যমে কেউ হচ্ছে ডিপোর্ট হয়ে গেল, তখনও তার জন্য আপনি মোশন টু রিওপেন করতে পারেন ইফ ইউ হ্যাভ কোয়ালিফাইড রিলেটিভ অ্যান্ড I-130 অ্যাপ্রুভ, বা কোনো একটা পিটিশন দিয়ে অ্যাপ্রুভাল থাকে যেটা ভিসা নাম্বার অ্যাভেলেবল, সেই ক্ষেত্রে মোশন টু রিওপেন করতে পারেন উইথ শোয়িং অল দ্য হার্ডশিপ। যদি ডিনাই হয়তো আপনি হয়তো কেউ ডিপোর্ট হয়ে গেছে, তার হয়তো আর কোনো ল এক্সিস্টেড নাই, সে হয়তো বিআই অ্যাপিলও করে না, অ্যাপিলও ডিনাই, সব কিছু নিয়ে সে চাইলে হয়তো মোশন টু রিওপেন করতে পারে। কিন্তু বর্তমান প্রশাসনের ক্ষেত্রে যদি ভালো গ্রাউন্ডস না থাকে তারা দিচ্ছে না। এই ক্ষেত্রে হয়তো ইমিগ্রেশন যদি আপনি দুর্বল কেস মনে করেন, তাহলে মোশন টু ডিপোর্টেশন প্রাপ্ত তাদের কেস মোশন টু রিওপেন করা উচিত না। কারণ হচ্ছে ইমিগ্রেশন হয়তো ভুলে গেছে আপনি কোথায় আছেন, কিন্তু আপনি যদি মোশন টু রিওপেন করে জানান দিচ্ছেন যে সব তথ্য দিতে হবে, আপনি এখানে আছেন, তারা হয়তো আইসকে যদি ইনফর্ম করে আইস আপনাকে পিক আপ করতে পারে। এটা অস্বীকার করার কিছু নাই। এবং এই ক্ষেত্রে আমি সবসময় অনেস্টলি কথা বলার চেষ্টা করি, শুধুমাত্র ব্যবসায়িক মনোভাব না। ক্লায়েন্ট যদি করতে চায় তারা সঠিক তথ্য জেনে ফাইল করে ক্ষেত্রে লিগ্যাল কনসিকুয়েন্স কী হতে পারে তারা জানা উচিত, তারপরে তাদের সিদ্ধান্ত নেওয়া উচিত। তো সেক্ষেত্রে মোশন টু রিকনসিডারের সাথে এটা পার্থক্যটা কি? মোশন টু রিকনসিডার হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ। যদি আপনার কোনো কারণে যদি কোনো পিটিশন ডিনাই হয়ে যায়, আপনি মোশন টু রিকনসিডার করতে পারেন, সেম ডকুমেন্ট দিয়ে বা পরবর্তীতে নতুন কোন ডকুমেন্ট অ্যাড করে আপনি রিকনসিডার করতে পারেন। সো তাদের অ্যাডমিনিস্ট্রেটিভলি করা যায়।